চলে এসেছি আজকের পরবর্তী ভিডিওতে আমার বাস্তব চলের অপেক্ষক। এটা একটা একাদশ শ্রেণীরই অধ্যায়। তো এই বাস্তব রিয়েল ফাংশন বা বাস্তব চলের অপেক্ষক যদি আমরা পড়ি, এই অধ্যায়টা মোটামুটি দুটো জায়গায় তোমাদের বইতে টেক্সট বুকে পাবে। তো আমরা একবারই পড়ব, দুবার আলাদা আলাদা করে পড়ার দরকার নেই। তো এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, আমাদের এটা কলনবিদ্যা পড়তে কিন্তু খুব কাজে লাগবে। অর্থাৎ একাদশ শ্রেণীতে যে কলনবিদ্যা আছে প্লাস 12-এও যে কলনবিদ্যা আছে, তার স্টার্টিংটা এটা দিয়েই হয়। সুতরাং এটা খুব মনোযোগ সহকারে তোমরা ভিডিওটা দেখবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে ভিডিওটা। তো আমরা এক এক করে রিয়েল ফাংশন কাকে বলে বা কিভাবে কি হচ্ছে তোমরা একটুখানি দেখে নাও, বা ডিফারেন্ট কাইন্ড অফ রিয়েল ফাংশন সম্বন্ধে আমরা আজকে জানবো। বাস্তব চলের অপেক্ষকগুলো কিরকম হয় মূলত, তো বা তার অল্প বিস্তর কিছু পিকচারও আমরা দেখবো। পিকচারগুলো আরো ডিটেলস তোমরা দেখতে পাবে তোমাদের যখন প্রজেক্ট আছে, প্রজেক্ট করতে হবে, তো তখন আরো ভালো করে পিকচারগুলো দেখতে হবে। তো তার জন্য আমি একটা মোটামুটি অ্যাপ ডাউনলোড করতে বলি, গ্রাফিক্যাল ক্যালকুলেটর, প্লে স্টোরে অ্যাভেলেবেল একদম। যে কোনো গ্রাফিক্যাল ক্যালকুলেটর ওটা একটু ডাউনলোড বা ইনস্টল করে নিলে তোমরা তার প্লট রিপ্রেজেন্টেশন কেমন হয়, গ্রাফগুলো দেখতে কেমন হয় আরো ভালো সহজেও বোঝা যাবে। তো সেক্ষেত্রে আমাদের চলে আসা যাক যে রিয়েল ফাংশন কাকে বলা হবে। তো রিয়েল ফাংশন আর কিছুই নয়, এফ এ থেকে বি, এটাই রিয়েল ফাংশন হয়ে যাবে যখন কিনা এ আর বি দুখানা নন এমটি সেট, যেটা আর এর সাথে আর এর সাবসেট। তো এইখানে দুখানা চলরাশি আছে, একটা হচ্ছে এক্স ও একটা চলরাশি, ওয়াই ও একটা চলরাশি। আমরা এটাকে বলছি স্বাধীন চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এ কারোর উপর নির্ভর করে না। কি করে স্বাধীন হচ্ছে বা কি করে স্বাধীনটা হচ্ছে সেটাও দেখে নেবো। আর এইটাকে বলছি আমরা অধীন চল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ধরো একটা ফাংশন দিলাম y সমান 2x - 3। এখানে x কেন, f হচ্ছে r থেকে r এ ফাংশন। তো এখানে দেখে নাও তোমরা x কে কেন ইন্ডিপেন্ডেন্ট বলা আছে। ধরো x সমান আমি 1 পুট করলাম, y এর মানটা তাহলে x এর উপর নির্ভর করে যাচ্ছে। কিভাবে হচ্ছে, ধরো x সমান আমি 2 পুট করলাম, y সমান কত পাচ্ছি, ধরো আবার আমি x সমান 3 পুট করলাম, তো দেখতেই পাচ্ছ এখানে x এর মান যেমন যেমন দিচ্ছি y এর মান তেমন তেমন হচ্ছে। তো এক্ষেত্রে আমরা s কে তাহলে বরাবরই আমরা স্বাধীন চল বলবো, আর y কে বরাবরই আমরা অধীন চলরাশি বলবো। তো এবার আমাদের বিভিন্ন রকমের যে চলরাশি আছে সেইগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক। আমরা প্রথমেই কনস্ট্যান্ট ফাংশন বা ধ্রুবক অপেক্ষক সম্বন্ধে জানব। এখন ধ্রুবক অপেক্ষকটা কি সেটা বুঝতে হবে। ধ্রুবক অপেক্ষকের রেঞ্জটা সবসময় একটা সিঙ্গেলটন সেট হবে। যেমন ধরো আমি y সমান 2 বলছি বা f(x) সমান 3 বলছি, অর্থাৎ f r থেকে r এ ফাংশন হলেও এইখানে x এর যতই যাই মান পরিবর্তন করি না কেন y এর মানটা সবসময় অলওয়েজ একই থাকছে। তো এই ফিগারটা কেমন হবে আমরা একটুখানি দেখে নেব। বা ইন জেনারেল যদি আমি f(x) সমান a বলি, a হলো স্কেলার। এখানে স্কেলার বলতে বাস্তব সংখ্যা, যেহেতু বাস্তব চলের অপেক্ষক এখানে কিন্তু বাস্তব সংখ্যা। তো এবার তোমরা ভৌত বিজ্ঞানের স্কেলার ভেক্টর পড়েছো আরো ডিটেলসে।
তো আমি ওই দিকটা যাচ্ছি না এখন, আমরা যখন ভেক্টর করব তখন আরো ওই দিকটা আমরা আলোচনা করব ডিটেলসে। তো আমি f(x)=3 এই ছবিটা আঁকছি। এটা তোমরা আগেও এঁকেছো, y=3 এই সিস্টেম আছে আমাদের, জাস্ট দেখে নাও একবার। y=3 আসলে আর কিছুই নয়, x অক্ষের সমান্তরাল 3 ঘর দূরে, 1 2 3, যেহেতু ধনাত্মক দিকে আছে এই বরাবর যাবে। কেন এরকম হচ্ছে দেখে নাও, এর ওপর যে কোনো পয়েন্ট নিলেই আমি y=3 পাবো, অর্থাৎ এই হাইটটা অলওয়েজ সব জায়গায় সেম থাকছে। কত একক থাকছে? 3 ইউনিট থাকছে। তাহলে এটা একটা ধ্রুবক অপেক্ষক, দেখতেই পাচ্ছি আমরা। ধ্রুবক অপেক্ষকে আমরা রেঞ্জ সেটটা কিন্তু একটা রেঞ্জ সেট, আমরা সিঙ্গেলটন সেট পাচ্ছি বা এক পদী সেট পাচ্ছি। এবার আমরা যেটা পড়ব আইডেন্টিটি ফাংশন বা উপাদান স্থির ফাংশন। তো দেখো আইডেন্টিটি ফাংশনটা কেমন, আর কিছুই নয়, এফ হচ্ছে আর থেকে আর ফাংশন, ডোমেন রেঞ্জটা বিভিন্নভাবে ডিফাইন করা যেতে পারে, যা হবে এগুলো সব আর এর সাবসেট হবে। f(x)=x, অনেক সময় এটাকে ix দিয়েও ডিনোট করা হয়ে থাকে। তো f(x)=x, কেন এটা উপাদান স্থির? তার কারণ দেখো আমরা বলেছি ফাংশনটা সবসময় ব্রিজ হিসাবে কাজ করে। এ থেকে বিতে যদি আমি ধরি, এ 1কে 1ই নিয়ে যাচ্ছে, 2কে 2ই নিয়ে যাচ্ছে, 3কে 3ই নিয়ে যাচ্ছে, সুতরাং এই উপাদানগুলো স্থির রেখে দিচ্ছে। তাই আমরা এরকম নামকরণ করেছি উপাদান স্থির ফাংশন বা আইডেন্টিটি ফাংশন অ্যান্ড সো অন। যাই দেবে বাঁদিকে ভ্যালু, তার ভ্যালুটা ডান দিকের সাথে সেম হয়ে যাবে, এক্স এর যা মান দেবে ওয়াই এরও তাই এক্ষেত্রে মান পাওয়া যাবে। তো এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ক্লাস 9-এ তোমরা এটা পড়েছো যদিও, পলিনোমিয়াল বা বহুপদ অপেক্ষক, পলিনোমিয়াল ফাংশন দেখে নাও। পলিনোমিয়াল ফাংশন বা বহুপদ অপেক্ষক কেমন দেখতে হয়? বহুপদ অপেক্ষকে f(x)=a0 প্লাস a1 x, a2 x² a3 x³ প্লাস n x⁴n। এইখানে খেয়াল রাখতে হবে এই যে পাওয়ারগুলো আছে এগুলো সব ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর a0 a1 a2 a3 এগুলো সব বাস্তব সংখ্যা। এই যদি হয় তাহলে আমরা একে পলিনোমিয়াল ফাংশন বলা যাবে। খেয়াল রাখতে হবে এক্সটা কিন্তু এখানে আমরা ধনাত্মক সংখ্যা বলছি বা বলছি, তা নাহলে অসুবিধা আছে। এক্সটা ভেরিয়েবল যদি এখানে, তো এরকম যেমন ধরো f(x)=2x³ প্লাস 3, এটাকে বহুপদ অপেক্ষক বলবো। কিন্তু যদি f(x)=1/x² প্লাস 2 এটা যদি থাকে, অর্থাৎ x এর পাওয়ারে -2 প্লাস 2 এইভাবে যদি লেখা হয়, তাহলে কিন্তু এই পাওয়ারগুলো কখনোই নেগেটিভ এলে বা ফ্র্যাকশন এলে বা যদি তোমার রুটের ভেতর দিয়ে আসে বা সেইটাই ফ্র্যাকশন আমরা বলবো, তাহলে কিন্তু সেগুলোকে বহুপদ অপেক্ষক বলা হবে না। কিন্তু এইগুলো বহুপদ অপেক্ষক, তোমরা ক্লাস 9-এ আরো ভালো করে পড়েছো যে কোনগুলোকে বলবে কোনগুলোকে বলবে না। তো এখানে এবার আমরা পড়বো রেশনাল ফাংশন। রেশনাল ফাংশন আর কিছুই নয়, আরেক যে রেশনাল নাম্বার বা মূলক সংখ্যা তোমরা যেমন দেখেছো px/qx not equal to 0, আর px/qx বহুপদ অপেক্ষক। অর্থাৎ মূলক সংখ্যা যেমন পড়েছো p/q আকারে সাজানো যায় তাদেরকে, কিউটা 0 নয়, এখানে pq হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখানে আমরা এইভাবে ডিফাইন করছি ফাংশনটাকে, rx হচ্ছে px/qx হবে,
px qx দুটোই বহুপদ অপেক্ষক, কিন্তু লক্ষ্য রাখতে হবে qx = 0 এই বহুপদটাকে নেওয়া যাবে না। px = 0 এটাও নর্মালি কিন্তু পলিনোমিয়াল ফাংশনের যা ডেফিনেশন সেটা মানে, কারণ এর বাকি টার্মগুলো সব নেই, এই a0 এর মানটা তখন 0 হয়ে যায়। তো সেইটা হলে কিন্তু আমরা তাকে রেশনাল ফাংশন বলবো না। তো আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরো fx = 2x³ - 1/x + 2, এরকম যদি দিই আমি x not equal to -2, এইভাবে যদি ফাংশনটা আমি ডিফাইন করে দিই, তাহলে দেখো নিচেও শূন্য হচ্ছে না কোনো মতেই, উপরে একটা বহুপদ অপেক্ষক আছে, নিচেও একটা বহুপদ অপেক্ষক আছে, সুতরাং আমরা এটাকে রেশনাল ফাংশন বলতে পারবো। এরপরে যে জিনিসটা আমরা পড়তে চলেছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে শুনবে। তোমরা পরম মান অলরেডি বার করেছো, তো আমরা মডিউলার ফাংশন বা মডিউলাস বিভিন্ন জায়গায় তোমরা তো হিসেব করতেইছো, তো আমরা সেক্ষেত্রে মডিউলাস ফাংশন এইটা ভালো করে জেনে নেব। মডিউলার ফাংশন আর কিছুই নয়, এটা fx = mod x। mod x-টাকে আমরা দুইভাবে ভেঙে লিখতে পারবো। mod x-টা হচ্ছে x, দেখতে পাচ্ছ তোমরা mod x-টা দুরকম মান নিচ্ছে এখানে। একটা x > 0 হলে যা আছে প্লেন, mod x-টা x হয়ে যাচ্ছে। যখন x < 0 হচ্ছে তখন mod x-টা -x হয়ে যাচ্ছে। ধরো আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, মডের ভেতরে 2 দেওয়া আছে, 2 যেহেতু 0 পজিটিভ, তো আমরা তখন সরাসরি 2 মান দিয়ে দেবো। আর মডের ভেতর যদি -2 থাকে, তখন আমরা 2 যেহেতু <0, তো তখন আমরা কোন মানটা নেবো? -x মানটা নেবো। তাহলে এখানে পুরোপুরি x কোনটা? এটাই হচ্ছে আমাদের x, তো -x করে দিলাম, x এর মানটা বসিয়ে দিলাম। আসলে অ্যান্সারটা দেখো দুটোরই ক্ষেত্রে সেম থাকছে। তো মড কি করছে, যখন একটা নেগেটিভ মান থাকছে তো তাকে মড একটা এক্সট্রা নেগেটিভ সাপ্লাই করে তাকে ধনাত্মক বা পজিটিভ বানিয়ে দিচ্ছে। এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বা বুঝে নেওয়ার ব্যাপার, তোমাদের কিন্তু খুব সহজে বুঝে নিতে হবে, তার কারণ এই জিনিসটা আমাদের বারবার বিভিন্ন জায়গায় কাজে লাগবে। এখন পরম মান বা মডুলাস ফাংশনে বেশ কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আমরা একটু আস্তে আস্তে লক্ষ্য করলেই বোঝা যাবে যে ফর্মুলাগুলো কি করতে চাইছি। এখন mod of x আর mod of -x এই দুটোই সেম, কেননা মডের ভেতরে নেগেটিভ দিলেও তার আলাদা করে কোনো ভ্যালু পাওয়া যায় না, এটা প্রমাণ করার কিছু নেই। আমরা দেখে নিচ্ছি এটা। এই ফর্মুলাটা এখানে ব্যবহার করা হয়েছে। জাস্ট আমি যদি প্রুফটা বলি, দেখে নাও, মডুলাস x - y, জাস্ট মাইনাসটা কমন নেব, তো এইখান থেকে মাইনাসটা পরের লাইনে অমিট করে দিতে পারছি আমরা এই ফর্মুলা অনুযায়ী। অর্থাৎ মডের ভেতর থেকে মাইনাস কমন নাও বা মাইনাস দিয়ে গুণ করো, কিছু মান পরিবর্তন হবে না। তাহলে এই প্রমাণটা কিছু এমন কিছু ব্যাপার না, তো তাও আমি করলাম। আমরা আরো ডিটেলস প্রমাণ আমরা আসবো, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। এইটা খুব গুরুত্বপূর্ণ, এইটা তোমাদের কমপ্লেক্সেও দেখেছো। এই প্রমাণটা আমাদের করতে হবে, এটাকে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি বলছিলাম আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে। তো এখানে দেখো, যদি দুটো কেস হতে পারে, কেস 1 x + y > 0, যে কোনো একটা জায়গায় ইকুয়াল টুটা দিয়ে দেবে। যদি 0 হয়ে যায়, mod x + y কত হবে? > 0 হলে যা আছে সেটাই থাকছে, x + y থাকছে। তো এখন লক্ষ্য করে দেখো যে এইটা mod x অলওয়েজ বা x অলওয়েজ mod x এর থেকে ছোট অথবা সমান হবে, y ও তাই, y ও mod y এর থেকে ছোট হবে। কেননা x আর y এগুলো কি পজিটিভ না নেগেটিভ বলা নেই,
যদি এটা পজিটিভ হয়ে যায় তাহলে তখন সমান হয়ে যাবে, যদি এটা নেগেটিভ হয় এক্সটা তাহলে তখন মড এক্সটা নিলে মান বড় হয়ে যাবে। সিমিলারলি তাহলে আমরা এইখানে বসিয়ে দিতে পারবো লেস অর ইকুয়াল টু এক্স এর জায়গায় আমি এইটা দিয়ে রিপ্লেস করছি এই ইনইকুয়ালিটি দিয়ে মড এক্স আর ওয়াই কে মড ওয়াই। অর্থাৎ এই যে প্রমাণটা করতে চেয়েছিলাম এটা আমি যখন এক্স প্লাস ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 0 হলো তখন আমরা প্রমাণটা করে নিলাম। এখন কেস 2 খুব ভালো করে এটা বুঝবে, এক্স প্লাস ওয়াই লেস দ্যান 0, এখানে ইকুয়াল টুটা যেহেতু দেওয়া আছে এখানে ইকুয়াল টু দেওয়ার দরকার নেই। লেস দ্যান 0 হলে মড এক্স তাহলে কি করবে তখন মাইনাস এক্স হবে, তার মানে এটা মড অফ এক্স প্লাস ওয়াই সমান মাইনাস এক্স প্লাস ওয়াই হবে। এখন লক্ষ্য করে দেখো এটা প্লাস দেওয়া থাক বা মাইনাস দেওয়া থাক, যেহেতু এটা পরম মান নেওয়া হচ্ছে এটা অলওয়েজ হয় বড় হবে না হলে সমান হবে। যেমন ধরো -2 আমি ভাবছি, -2 এর মড করলে কত হয় +2, এক্স এর মান আমি এখানে -2 পাচ্ছি, ওয়াই এর মান -3 পাচ্ছি, তাহলে আমি দেখতেই পাচ্ছি তার পরম মানটা নিলে সেটা বড় হয়ে যাচ্ছে। আর যদি এক্স নিজে নেগেটিভ হয় এখানে তাহলে বাইরে মাইনাসের সাথে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। যেমন ধরো এক্স এর মানটা -2 ধরছি, তাহলে তখন কি হয়ে যাচ্ছে 2 এর সাথে সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ পরম মানটা সমান হয়ে যাচ্ছে। এক্স নিজে নেগেটিভ, বাইরে একটা নেগেটিভ আছে, পজিটিভ হয়ে যাচ্ছে, পজিটিভ হলে কিন্তু সমান মান হবে। তো সেক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি -x লেসার ইকুয়াল টু মড এক্স, মাইনাস হয়েও লেসার ইকুয়াল টু মড ওয়াই। তো দুটো ক্ষেত্রেই আমরা যে প্রমাণটা করতে চেয়েছিলাম প্রমাণটা হয়ে গেল। তাহলে ইন জেনারেল আমি এই ফর্মুলাটা ঠিকঠাক আছে সেটা আমরা বলে দিতে পারবো। এবার মডিউলাসের আরো কিছু আমি করব। হ্যাঁ, এই কথায় কথায় বলে রাখি মড এক্স ফাংশনটা দেখতে কিন্তু এরকম হয়। আমরা তোমাদের বলেছি গ্রাফিক্যাল ক্যালকুলেটরটা ডাউনলোড করতে পারলে খুব সুবিধা। মড এক্স ফাংশনটা দেখো জাস্ট আর কিছু নয়, এখানে ওয়াই সমান এক্স যখন এক্স গ্রেটার দেন 0, অর্থাৎ এই দিক পোর্শনটা এক্স গ্রেটার দেন 0 হয়, এই দিকটা এক্স লেস দেন 0 হয়, তোমরা জানো। তাহলে ওয়াই সমান এটা মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। তো তাহলে এই দুটো ক্ষেত্রেই দুখানা আলাদা সরলরেখা আমরা পাচ্ছি, এখানে রেখাংশ দিয়ে 0 পয়েন্টে মূল বিন্দুতে মিট করে নিচ্ছে এরা। তো আমরা মড এক্স ফাংশনটা দেখতে এরকম হয়। তো এইবার আরেকটা এটাও খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ প্লাস থাক বা মাইনাস থাক, এদিকটা যদি প্লাস করে দিই তাহলে এটা হয়ে যাবে। তো আমি প্রমাণটা করছি মড এক্স মাইনাস ওয়াই। তো আমি মড এক্স প্লাস মাইনাস ওয়াই এরকম লেখা যায়। তো আগের যে ফর্মুলাটা ছিল মড অফ এক্স প্লাস ওয়াই লেসার ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই, এটা করা যায়। তাহলে এটা লেসার ইকুয়াল টু মড এক্স প্লাস মড অফ মাইনাস ওয়াই বা ইমপ্লাইজ মডের ভেতর থেকে মাইনাস তুলে দিলাম, তাহলে প্রমাণটা হয়ে গেল আমার। আমি এখানে দুখানা সংখ্যার যোগফল আকারে প্রকাশ করেছিলাম, কেননা যোগফল আকারে প্রকাশ করতে পারলে এই সূত্রটা তাহলে আমরা ব্যবহার করে নিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা এই ফর্মুলাটা প্রমাণ করলাম। অর্থাৎ এখানে প্লাস থাকবে মাইনাস থাক, এখানে প্লাস দিয়ে কিন্তু ফর্মুলাটা লেখা যাবে। এইবার একটা জটিল সূত্রে আসছি, মড অফ এক্স ওয়াই সমান মড এক্স ইন্টু মড ওয়াই। তো এর চারখানা কেস হবে। কিরকম? এক্স গ্রেটার ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0। এক্স ওয়াই যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় তাহলে মড এক্স ওয়াই দুটোই ধনাত্মক, তাহলে আমরা এক্স ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 পেয়ে যাবো। তাহলে এক্স ওয়াই হয়ে গেল। এক্স ওয়াই মানে কি, যেহেতু ধনাত্মক তাহলে আমি এক্স সমান মড এক্স লিখতে পারবো, ওয়াই সমান মড ওয়াই। কারণ ধনাত্মক হলে এরা সেম মানই ছাড়ে, আর এক্স যদি নেগেটিভ হয়ে যায়, কোনো একটা যদি নেগেটিভ হয়ে যায় তখন সে মাইনাস দিয়ে বার করে, তাহলে আমরা মড এক্স ইন্টু মড ওয়াই লিখতে পারবো। অর্থাৎ কেস 1 প্রমাণ হয়ে গেল। এবার আমরা কেস 2 তে আসবো, অর্থাৎ এক্স গ্রেটার ইকুয়াল টু 0, ওয়াই লেস দ্যান 0।
তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ গুণ করলে আমরা দেখতে পাচ্ছি লেস অর ইকুয়াল টু 0 হয়ে যাবে। লেস অর ইকুয়াল টু 0 হয়ে যাওয়া মানে কি হয়ে যাচ্ছে দেখে নাও, মড অফ এক্স ওয়াই, তাহলে একটা মাইনাস বাইরে বেরোবে। তো মাইনাস বেরোলে আমি এইভাবে লিখতে পারি। এখন যেহেতু এক্সটা গ্রেটার দ্যান 0 ছিল, তাহলে মড এক্সটা আমার এক্স হচ্ছে, আর ওয়াইটা যেহেতু লেস দ্যান, তাহলে মাইনাস ওয়াই হবে। এইটা যেহেতু লেস দ্যান ছিল, মড এক্সের যা ডেফিনেশন ছিল আমি ডান দিকে তাও লিখে রাখছি। এক্স যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0, মাইনাস এক্স এক্স লেস দ্যান 0। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে মড এক্সটা এক্স হচ্ছে যখন পজিটিভ ছিল, এখানে পজিটিভ ধরেছি, আর ওয়াইটা যেহেতু নেগেটিভ ছিল আর একটা এক্সট্রা নেগেটিভ দিয়ে এ পজিটিভ বানিয়ে দিচ্ছে। তো তাহলে আমি এক্স এর জায়গায় মড এক্স লিখতে পারবো আর ওয়াই এর জায়গায় মড ওয়াই, জাস্ট এখানে বসিয়ে দিলাম। তাহলে এই দুটো কেস হয়ে গেল। এখনো আরো দুটো কেস আছে, কেস 3 তোমরা দেখো। একটা এটা নেগেটিভ এটা পজিটিভ আছে, তাহলে এক্স ওয়াইটা নেগেটিভ হয়ে যেতে পারে। তো মাইনাস এক্স এর জায়গায় মড এক্স বসিয়ে দেবো আর ওয়াই জায়গায় মড ওয়াই, কেননা এক্স লেস দ্যান ছিল, তাহলে মড এক্স সমান মাইনাস এক্স আর মড ওয়াই সমান ওয়াই। যেহেতু এটা পজিটিভ তাহলে এটা সেম রাখছে, নেগেটিভ হলে এক্সটা নেগেটিভ দিয়ে পজিটিভ বানাচ্ছে। আর একটা কেস আছে এক্স ওয়াই দুটোই লেস দ্যান 0, সেই কেসটার ক্ষেত্রে কি হচ্ছে আমরা দেখে নেবো এইদিকে। লক্ষ্য করে দেখো এখানে ইকুয়াল টু গুলো দিচ্ছি না, তার কারণ ইকুয়াল টু গুলো নিয়ে আমি হিসেব নিকেশ করে নিয়েছি। তো মড অফ এক্স ওয়াই যেহেতু দুটোই নেগেটিভ, তাহলে স্ট্রিক্টলি পজিটিভ হয়ে যাবে। এক্স ওয়াই দুটো ঋণাত্মক সংখ্যা গুণ করে আমরা অলওয়েজ ধনাত্মক সংখ্যা পাই। তো তাহলে আমরা যেহেতু পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে এটা এরকম, তো এরকম লিখতে পারি, আমরা এইভাবে লিখে নিতে পারি জিনিসটাকে। যেহেতু এক্স নেগেটিভ ছিল, মড এক্স সমান মাইনাস এক্স আর মড ওয়াই সমান মাইনাস ওয়াই, এই দুটো মানকে আমরা বসিয়ে দিলাম। অর্থাৎ চারটে ক্ষেত্রেই আমরা দেখলাম এই ফর্মুলাটা চলে আসছে। সেক্ষেত্রে এটা একটা ফর্মুলা প্রমাণ হয়ে গেল। গুণের ক্ষেত্রে যেরকম হয় ভাগের ক্ষেত্রেও সিমিলারলি হয়ে যাবে ফর্মুলাটা। ভাগের ক্ষেত্রে কি হবে, মড এক্স বাই ওয়াই মড এক্স বাই মড ওয়াই, খেয়াল রাখতে হবে মড ওয়াই নট ইকাল টু 0 বা ওয়াই নট ইকাল টু 0 হলেই তাহলে আমরা এটা লিখতে পারবো বা ডিফাইন হবে। তো আমি কিভাবে করছি দেখো প্রমাণটা। মড এক্স বাই ওয়াই মানে আমি ভাবছি মড এক্স ইন্টু 1 বাই ওয়াই, তো যেহেতু এটা ধনাত্মক সংখ্যা তাহলে 1 বাই ওয়াই হয়ে যাচ্ছে। তো এটা কিছু নেই, গুণের ফর্মুলাটাই এখানে আমরা ব্যবহার করে দিচ্ছি, তাতেই আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলে রাখি, এই ফর্মুলাটাও মড এক্স লেস অর ইকুয়াল টু ওয়াই এটা ইমপ্লাই করবে এই রেঞ্জের মধ্যে আছে। তো এবার আমরা এই ফর্মুলাটা প্রমাণ করতে চাইছি যে আমরা দুটো পার্টে ফর্মুলাটা প্রমাণ করব, একটা এক্স ধনাত্মক আর একটা এক্স ঋণাত্মক, দিয়ে দুটোকে একসাথে মিক্সড বা মার্জ করে দিলে আমরা এই ইনইকুয়ালিটিটা পেয়ে যাব যখন এক্স গ্রেটার দ্যান 0। তাহলে মড এক্স লেস অর ইকুয়াল টু ওয়াই দেওয়া আছে, এক্স গ্রেটার দ্যান 0, এই মড এক্সটা তাহলে আমি দেখতে পাচ্ছি যে এক্স হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা একটা পেলাম। এক্স যখন লেস দ্যান 0 হবে, মড এক্স এইটা তো দেয়াই আছে লেস ইকুয়াল টু 1 ইমপ্লাইজ করছে মড এক্সটা মাইনাস এক্স হয়ে যাচ্ছে। আমি জাস্ট মাইনাস দিয়ে বোথ সাইড চার্জ করে দিচ্ছি। অসমীকরণ তোমাদের ছিল, তো মাইনাস দিয়ে চার্জ করলে কি হয়, এই লেস দ্যান সাইনটা পাল্টে গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়ে যায়, এরকম হয়ে যায়। তো দুটোকে একসাথে মিক্সড করে দিলে আমি যে রিলেশনটা পেয়ে যাব সেটা হচ্ছে এইটা। এই দুটো থেকে 1 and 2 টুগেদার
আমি পেয়ে যাচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, এটা খুব মনে রাখতে হবে। mod x লেস ইকুয়াল টু ওয়াই হলে এই জিনিসটা হয়ে যায়, আমরা পরবর্তী ক্ষেত্রে এটা ব্যবহার করব। তো মোটামুটি ছিল এই মডুলাস ফাংশনের এই সূত্র। আরো কিছু সূত্র হয়তো এদিক ওদিক থাকবে বা তোমাদের বইতেও থাকতে পারে, প্রমাণগুলো করে দেওয়া আছে, তোমরা দেখে নাও একটা দুটো সূত্র যেগুলো আছে। কেন মূলত বেসিক এই সূত্রগুলোর উপর বেস করেই আমরা পরবর্তী সূত্রগুলো তৈরি করা হয়েছে। এবার আমরা পড়ব সিগনাম ফাংশন। সিগনাম ফাংশনটা আসলে কিরকম দেখে নাও, আর কিছুই নয়, x যখন 0 নয় আর 0 হলে দুভাবে ফাংশনটা ভাঙা আছে। একটা হচ্ছে যখন 0 নয় তখন এরম মান নেয়, যখন 0 তখন এটাকে যদি একটু ভেঙে লিখি, ভেঙে, তাহলে f(x) ফাংশনটা তখন দেখো mod x টা যখন x গ্রেটার দেন 0 হবে, mod x টা x হবে, x বাই x কত হচ্ছে 1। আচ্ছা, -1 হবে যখন x লেস দেন 0 হবে, আর 0 হলে 0 হবে। অর্থাৎ এখানে আরেকটু ভালো পরিষ্কার ডেসক্রাইব করে লেখা আছে। তো এর একটা ছবিও আমি তাহলে আঁকবো, আঁকতে চলেছি। 0 পয়েন্টে 0 মান দিচ্ছে, এটা জাস্ট একটু দেখে নাও এরকম। আর পজিটিভ হলে একদম একদম এইভাবে চলছে। দেখো 0 ছাড়া, 0 একটু ডান দিক থেকে আমি যতটা কাছাকাছি ছবিটা আঁকা সম্ভব হয় তো এঁকেছি। এত কাছে সত্যিই ছবিটা আঁকা সম্ভব নয়, এর থেকে কাছাকাছি। কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে 0 একটু বেশি হলে এ +1 মান নিচ্ছে, আর 0 একটু কম হলে -1 মান নিচ্ছে y সমান। তাহলে এটা y সমান 1 আর এটা y সমান -1। তো এই দুটো ক্ষেত্রে সবকিছুকে নিয়ে মিক্সড করে, আর 0 পয়েন্টে কিন্তু এর নিচে চলে এসছে 0 মান দিচ্ছে, সবকিছুকে মিক্সড করে এটাই যে ছবিটা আঁকা আছে এটাই হচ্ছে সিগমাম ফাংশন। এটা তোমাদের পরবর্তী যা ফাংশন আছে তোমরা সেটা দেখো, বা আমরা কিছু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বক্স ফাংশন বলছি, বক্স ফাংশন। মূলত আজকে আমরা থিওরি পোর্শনই পড়বো, এরপরে এর উপরে একটা প্রবলেমগুলো নিয়ে আমরা একটু চিন্তা করবো। বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কিরকম হয় দেখে নাও। বা বক্স ফাংশন অনেক সময় ভাবে যে এটা কি, বা থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স আছে, এই জিনিসটা কি, তো একটুখানি দেখে নাও। এটা হচ্ছে এক্স এর বৃহত্তম পূর্ণ মান যা এক্স অপেক্ষা বড় নয়। এই বড় নয় কথাটার মধ্যেই কিন্তু একটা সুন্দর কথা লুকিয়ে আছে, যে এক্স এর বৃহত্তম পূর্ণমান নেব যা আমরা এক্স অপেক্ষা বড় নয়, মানে কিন্তু ছোট হতে পারে বা সমান হতে পারে। এইটা খেয়াল রাখতে হবে যে পূর্ণ সংখ্যায় মান নেব, তো সেই মানটা কিন্তু এক্স এর থেকে বড় কখনোই হয়ে যাবে না, বা এক্স কে ছাড়িয়ে কখনোই যাবে না। ম্যাক্সিমাম তার সাথে সমান হতে পারে কিংবা তার সাথে ছোট হবে। যেমন ধরো বক্সের ভেতরে 1.2 দিচ্ছি, অবশ্যই এটা 1 হবে, কেন এটাই সব থেকে বড় সংখ্যা, যে বা বৃহত্তম পূর্ণ সংখ্যা যে এর থেকে বড় নয়। বক্সের ভেতরে 1.9 দিচ্ছি, তাহলেও কিন্তু 1 পাবো। বক্সের ভেতর ধরো 2 দিলাম, তাহলেও 2। এখানে পরিষ্কার বলা আছে যে বড় হবে না, 2 কিন্তু 2 এর সাথে সমান। অর্থাৎ এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ বক্সের ভেতর যদি আমি কোনো ইন্টিজার দিয়ে দিই,
বক্সের ভেতর -2 যদি দিই তাহলে এটা -2 হয়ে যাবে। এখন বক্সের ভেতরে 0.1 দিলে অবশ্যই 0 হবে, কেন 0 হচ্ছে এখানে তোমার পূর্ণমান বা পূর্ণ সংখ্যা যেটা এর থেকে বড় নয়। ধরো বক্সের ভেতরে -1.2 দিলাম, তাহলে এটা অবশ্যই -2 হবে, কেননা এখানে যদি আমি -1 লিখে দিই, -1টা কিন্তু -1.2 এর বড় হয়ে যাচ্ছে, কেননা এই দিকে রিয়েলে আমি 1 2 3 এইভাবে যদি করি দেখতেই পাচ্ছ, তো এই দিকে যত যাবে তত ছোট হবে, কেননা -1.2টা এর পরে আছে, -1 এর পরে আছে। -2 এর যদি দিই আমি তাহলে ছোট পাবো, -1 যদি দিয়ে দিই তাহলে আমরা কিন্তু বড় পাবো। অর্থাৎ ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে জিনিসটা কিন্তু হিসেবটা একটু উল্টে যায়, এটা লক্ষ্য রাখতে হবে তোমাদের। তো সেক্ষেত্রে আমরা তাই বলছি যে বক্সের ভেতরে যে জিনিসটা আছে সেটা খুব ভালো করে লক্ষ্য করবে। এবার আমরা অপেক্ষকের যোগ, গুণ বা ভাগ এইগুলো দেখব। মোটামুটি এখানে যোগ, গুণ, ভাগ বলতে এটাই বলতে চাইছি আমরা, বা বিয়োগ f(x + gx), এটাও একটা অপেক্ষক হয়, f(x - gx), গুণফলটা হয় f(x × gx), আর ভাগফলটা হয় f(x / gx)। তো এখানে gx-টা খেয়াল রাখতে হবে not equal to 0 হবে। তো এই ছিল আজকের মোটামুটি আমার ভিডিও। তো পরবর্তী ক্ষেত্রে আমি কিছু প্রবলেম বা সলভ করেও তোমাদের ভিডিওটা আপলোড করব। তো বাস্তব চলার অপেক্ষককে মূলত এই ডিফারেন্ট কাইন্ডস অফ ফাংশন তোমাদের পড়তে হবে, বিভিন্ন জায়গায় বাইরের ছবিগুলো আঁকতে হবে, এছাড়াও কিছু ট্রিগনোমেট্রিক ফাংশন আছে সেইগুলো আমরা তার ছবিগুলো আঁকতে হবে তোমাদের প্রজেক্ট করার সময়। তো সেখানে আমরা তখন আরো একটু ডিটেলস জেনে নেব, কিন্তু এখন আপাতত আজকে ভিডিও আমার এইখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ, আমার চ্যানেল ফলো করতে থাকো।